জনাব বদিউল আলম মজুমদার, জনাব ইফতেখারুজ্জামান এবং শাহিদিন মালিক, এই তিনজন মূলত এনজিওজীবী মানুষ। এরা শিক্ষকতাও করছেন এবং মাঝে মধ্যে এখনো তা করেন। এদের সততা নিয়ে কোনো প্রশ্ন নাই, আমার নাই। যোগ্যতা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই, এবং কারোই কোনো প্রশ্ন নাই এদের পশ্চিম অনুরাগ নিয়ে, কোনো সন্দেহ নাই। তাহলে এরা সৎ, এরা যোগ্য, কিন্তু এরা পশ্চিম অনুরাগী এবং এরা এনজিওজীবী, ঠিক তো? আচ্ছা, অবসরপ্রাপ্ত আমলা আব্দুল মহিদ চৌধুরী সরকারি কর্মজীবন শেষ করার পর ব্র্যাকের নির্বাহী পরিচালক পদে চাকরি করার মধ্যে দিয়ে এনজিওর জীবিকা নির্বাহ করতেছেন। উনি আর একজন এনজিওজীবী। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করতেছি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, ওনাদের সম্পর্কে একটু জানবো, ঠিক আছে? তো চলেন ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকি। এনজিওগ্রাম সরকারের কমিশনেও এনজিওগ্রামী, এখনো তিনি বহুবিধ এনজিও পরিচালনার সাথে যুক্ত আছেন। এ ভদ্রলোকের সততা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই, যোগ্যতা এটা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই, পশ্চিমা অনুরাগ নিয়েও আর আমার কোনো প্রশ্ন নাই, এবং ধর্মপরায়ণতা নিয়েও আমার কোনো সন্দেহ নাই। বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, ওনারা চেনেন কিনা জানি না, সমসাময়িক বিচারপতিদের মধ্যে নিয়ে এক বিরল চরিত্র, আত্মসম্মান মর্যাদা সম্পন্ন একজন সৎ, দক্ষ, যোগ্য, ধর্মপরায়ণ এবং সাহসী মানুষ। বাংলাদেশের বিচার অঙ্গনে তিনি ব্যাপকভাবে সমাদৃত ব্যক্তি। উনারই আসলে প্রধান বিচারপতি হওয়ার কথা ছিল, হন নাই। কেন জানেন? উনি হান্নান শাহের ছোট ভাই, বিএনপির হান্নান শাহের ছোট ভাই। উনার বাবা মান্নান শাহ কৃষক প্রজা পার্টি এবং মুসলিম লীগের নেতা ছিলেন, পাকিস্তানের খাদ্যমন্ত্রী ছিলেন। অবসরপ্রাপ্ত সচিব সফররাজ হোসেন একজন সৎ মানুষ, কোন সন্দেহ নাই, দক্ষ মানুষ, সন্দেহ নাই, এবং ভীরু মানুষ, মাঝারি মানের আমলা আর কি। কোন ধরনের সামাজিক এবং স্বেচ্ছাসেবামূলক কাজে জড়িত আছেন বলে আমি জানি না, আমার ভুল হইলে আপনারা শুধরাই দিবেন। তো প্রফেসর ইউনূস ওনার নাম বক্তৃতার সময় ভুলভাবে উচ্চারণ করে বলেছিলেন শরফরাজ চৌধুরী বলছিলেন। তো পুরা রাত কেটে বৃহস্পতিবার সকাল না হওয়া পর্যন্ত দেশবাসী জানতে পারেন নাই তিনি আসলে সাবেক সচিব সফররাজ হোসেন। এদের একজনও তরুণ বয়সে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেননি, যদিও ওনারা প্রত্যেকেই তখন আমাদের স্যার জাফর ইকবালের মতো তাবড় তরতাজা যুবক ছিলেন। মানে তারা তরতাজা ছিল, কিন্তু মুক্তিযুদ্ধে তারা অংশগ্রহণ করতে পারে নাই, ঠিক আছে? মানে ওই টাইমে ছিল কিন্তু অংশগ্রহণ করে নাই। তবে অপ্রত্যক্ষভাবে ৭১ এবং তাদের পরিণত বয়সে এবং বৃদ্ধকালে সকলেই সদ্য সম্পন্ন বিজয়ী গণ অভ্যুত্থানে সমর্থকের ভূমিকা পালন করছে, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। জাতিসংঘের তত্ত্বাবধানে প্রত্যেকটা ঘটনার তদন্ত দাবি করে বিক্ষুব্ধ ৭৪ নাগরিকের বিবৃতি, এই শিরোনামে ২৯শে জুলাই প্রথম আলোতে প্রকাশিত খবরে দেখা যায় বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান এবং শাহিদিন মালিক সাইন করছিলেন। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় আছে, প্রফেসর ইউনূস স্যার, আপনি একটু শুনে থাকেন, আপনি হয়তো খেয়াল করেন নাই। এইখানে গণ অভ্যুত্থানে তৃতীয় শক্তির অনুপ্রবেশের যে অভিযোগ তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী এবং খুনি হাসিনা তুলছিলেন, সেটার প্রতি সায় দিছিলেন এই তিনজন। কিন্তু ওই তিনজন বলছিলেন অন্যদিকে বিরোধী পক্ষ ছাত্র আন্দোলনের প্রতি সংহতির নামে একে নিজেদের রাজনৈতিক সুবিধা অর্জনের জন্য ব্যবহার করতে চেয়েছেন বলে অভিযোগ রয়েছে। এই তিনজন এই কথা বলছেন, তার মানে হাসিনার সাথে ওনারা সুর মিলাইছেন। ওই বিবৃতিতে আরো বলছেন যে এই আন্দোলন চলাকালে নাশকতামূলক তৎপরতার কারণে বেশ কিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান স্থাপনা এবং সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে, যা কোনোভাবে সমর্থনযোগ্য নয়। ওনারা বিপ্লবী সহিংসতার বিরোধী ছিলেন, তার মানে বিপ্লবের বিরোধী ছিলেন। সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই সমস্ত নাশকতার জন্য যারা দায়ী তাদের চিহ্নিত করে আইন অনুযায়ী শাস্তির দাবি জানাইছিলেন তারা। তার মানে আমাদের শাস্তি দিতে চাইছেন ওনারা। কথা সত্য কিনা? কথা 100% সত্য। কি বদিউল আলম মজুমদার, শাহিদিন মালিক ভাই, ইফতেখারুজ্জামান সাহেব বলছেন তো? তার মানে আপনারা আমাদের শাস্তি চাইছেন এবং বিপ্লবোত্তর কালে আপনারাই আমাদের কমিশন কইরা আমাদের সংস্কার করবেন, ফাজলামো করেন আমাদের সাথে। আপনারাই বলেন, এই সমস্ত সম্মানিত ব্যক্তিদের সম্পর্কে আর কি বলবো। শাহিদিন মালিক সম্পর্কে একটু আলাদা করে বলি। উনি ভালো মানুষ, কোনো সন্দেহ নাই, জ্ঞানী মানুষ, কিন্তু কর্মী মানুষ কি উনি চোখে দেখেন না, সেটা সমস্যা না। কিন্তু উনি একজন ভীতু কাপুরুষ মানুষ, তাই উনার জ্ঞানকে তিনি কাজে লাগাইতে পারেন না। উনি যা বিশ্বাস করেন সেটাকে আঁকড়ে ধরে শক্তভাবে তার পক্ষে দাঁড়াইতে পারেন না। আমি একটা এক্সাম্পল দিই। উনি প্রথম শাহবাগ নিয়ে ক্রিটিক করছিলেন যে আদালতের রায়কে রাজপথে এইভাবে চ্যালেঞ্জ করা যায় না, কিন্তু তারপরে শাহবাগীদের ঠাপ খেয়া ওই শাহবাগে এসে উনি আবার সংহতি জানাই গেছে। তো উনারা দাবরানি দিলে উনি তো ভেঙ্গে পড়বেন, তো উনার রেখা লাভ কি? কোনো লাভ নেই। আরো গুরুত্বপূর্ণ এবং এটা খুব জটিল ব্যাপার যে শাহিদিন মালিক মুজিবের তৈরি ৭২ সংবিধানকে মুক্তির দলিল মনে করে। ২০১১ 10 এপ্রিল
সুজন একটা গোল টেবিল করছিল, ওইখানে স্বাধীন মালিক মূল প্রবন্ধ উপস্থাপন করছিল এবং বলছিল যে 1972 সালের সংবিধান সত্যিকার অর্থে একটা মুক্তির দলিল। এরপর প্রায় গত 40 বছরের সংবিধান সংশোধনের যে ইতিহাস, সেটা এক কথায় মুক্তির সেই স্বপ্ন এবং আদর্শের বিচ্যুতির ইতিহাস। তার মানে সংবিধান সংস্কার বলতে উনি বুঝেন যে 72-এর সংবিধানে ফেরত যাওয়া। উনি বলেন যে বৈষম্যহীন সংবিধান করতে যা যা দরকার তা এই সংবিধানেই আছে। ফলে উনার হাতে মুজিবের সংবিধান বাতিল কইরা এবং গণ অভ্যুত্থানের নতুন সংবিধান প্রণয়নের কোন সম্ভাবনা আছে? আপনারা নিজেরাই বলেন তো। তবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন সংস্কার কমিশনের সিংহভাগ কাজই 11 সরকারের আমলে সম্পন্ন করা হয়েছিল এবং এই নীতিমালা এবং আইন সংস্কারের কাজ তখন অনেকগুলোই গুছায় রাখা হয়েছিল। এই দুইটা পৃথক কাজের সাথে ওই সময় জনাব বদিউল আলম মজুমদার এবং জনাব ইফতেখারুজ্জামান ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। 11 সরকার তো কিছু ভালো কাজও করছিল, ভালো কাজ করছিল। এই দুই ব্যক্তি তখন উত্তম ভূমিকা পালন করছিলেন। তাদের এই বিশাল অবদানকে আমি তুচ্ছ-তাচ্ছিল্য করব না, এটা করলে ভুল হবে। পরবর্তীকালে 2009 সালে বাংলাদেশের ইতিহাসের সেরা দুর্নীতিবাজ এবং গণতন্ত্র ভোটাধিকার হরণকারী শাসক পলাতক শেখ হাসিনা এই আইন দুইটাকে নানাভাবে সংশোধনের মাধ্যমে একে বিকৃত, ক্ষতিগ্রস্ত এবং দুর্বল করে ফেলছিল। তবে কোথায় কতটুকু অঘটন সে ঘটাইছে তা মনোনীত এই দুই কমিশনের বিজ্ঞ চেয়ারম্যানদের প্রথম পাঠেই বুঝতে পারবেন। ফলে এই দুইটা ক্ষেত্রে সবকিছু দ্রুত সংশোধন কইরা ভালোভাবে সংস্কার প্রস্তাব উত্থাপন করতে তাদের খুব বেশি সময় লাগবে না, 2 মাসও লাগবে না। যদি না তারা ওনাদের যে জীবিকা, এনজিও জীবিকা, এটার মৌল সূত্র অনুসরণ করে এই কাজে বিদেশি সংস্থা সমূহের অনুদান নিয়ে এতে ব্যাপক ভিত্তিক বিশ্বমানের একটা সংস্কার দলিলে পরিণত করে লোভ থেকে মহাপ্রকল্প ব্যবসায় জড়ায় যায়, তাহলে অন্য কথা আর কি। তো ভিউয়ার্স, ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।